বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম এবং আজকের ভিডিওতে আমি আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের তৃতীয় অধ্যায় অর্থাৎ পরিমাণগত রসায়ন একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাহায্যে আয়রনের পরিমাণ নির্ণয়ের মূলনীতি নিয়ে। যাই হোক, চলে যাই আমরা আজকের আলোচনায়। তো আমরা যদি আয়রনের পরিমাণ নির্ণয় করতে চাই, তাহলে এই আয়রনকে টাইট্রেশন করতে কতটুকু পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্রয়োজন হবে সেটা আমাদের বার করতে হবে, অর্থাৎ এটা একটি টাইট্রেশন প্রক্রিয়া। আমরা আগের ক্লাসে টাইট্রেশনকে দেখেছিলাম যে জানা ঘনমাত্রা দ্রবণের সাহায্যে অজানা ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা নির্ণয় করার পদ্ধতিকে টাইট্রেশন বলে। তো ওটা ছিল আগের ক্লাসে আমরা অ্যাসিড ক্ষার টাইট্রেশন করেছিলাম। তো এটা হচ্ছে জারণ বিজারণ টাইট্রেশন, এবং এই টাইট্রেশনের সাহায্যে আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাহায্যে আয়রনের পরিমাণ নির্ণয় করতে পারবো। তো আমরা ধরি যে আমরা যে দ্রবণে আয়রনের পরিমাণ নির্ণয় করব সেই দ্রবণটা আমরা এখানে নিয়েছি। ধরলাম যে ফেরাস সালফেটের দ্রবণে আমি কতটুকু আয়রন আছে সেটা বের করব। এটার জন্য কি করব? এটার জন্য আমরা ফেরাস সালফেট দ্রবণ নেব এবং এখানে কয়েক পরে সালফুরিক অ্যাসিড যোগ করব, সালফিউরিক অ্যাসিড। তাহলে কি অম্লীয় ফেরাস সালফেট দ্রবণ হয়ে গেল। তো আমি কতটুকু ফেরাস সালফেট নিয়েছিলাম? 20 মিলিলিটার, ধরলাম 20 মিলিলিটার। আয়তন কোনো ফ্যাক্ট হবে না, ধরলাম আমি এখানে 20 মিলিলিটার ফেরাস সালফেট দ্রবণ নিয়েছি এবং অবশ্যই দ্রবণটাকে অম্লীয়। এখন এই ফেরাস সালফেট দ্রবণকে আমি টাইট্রেশন করতেছি কার দ্বারা? পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্বারা টাইট্রেশন করতে গিয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের যে ঘনমাত্রাটা সেটা আমার আগে থেকে জানা ছিল। ধরলাম পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা কত? এক্স মোলার। এক্স বলতে এটা 0.1 মোলার হতে পারে, 0.2 মোলার হতে পারে। হ্যাঁ, তো এই টাইট্রেশন প্রক্রিয়ায় আমরা কোনো নির্দেশক ব্যবহার করব না। যেমন আগের দিনে টাইট্রেশন প্রক্রিয়া আমরা ফেনপ্থলিন নির্দেশক ব্যবহার করেছিলাম, কিন্তু আজকে কোনো আমরা নির্দেশক ব্যবহার করব না, কারণ পটাশিয়াম পারম্যাঙ্গানেটের নিজস্ব একটা বর্ণ আছে, সেটা কি গোলাপি বর্ণ। এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটে যেহেতু গোলাপি বর্ণ আছে, এই যে ফেরাস সালফেট আমরা অম্লীয় নিয়েছি, এটা আসলে একটা বর্ণহীন দ্রবণ। হ্যাঁ, এই বর্ণহীন দ্রবণে যখন পটাশিয়াম পারম্যাঙ্গানেট যোগ করব, এরা যতক্ষণ পর্যন্ত বিক্রিয়া করবে ততক্ষণ পর্যন্ত দ্রবণের বর্ণ আসলে পরিবর্তন হবে না, দ্রবণের বর্ণ বর্ণহীনে থাকবে। যখনই বিক্রিয়া শেষ হয়ে যাবে তখন এই দ্রবণের বর্ণটা পিঙ্ক কালারের হয়ে যাবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ হচ্ছে গোলাপি। হ্যাঁ, গোলাপি পটাশিয়াম পারম্যাঙ্গানেট আমি ঢালতেই থাকবো, দ্রবণ বিক্রিয়া করবে ততক্ষণ পর্যন্ত দ্রবণের কোনো বর্ণ পরিবর্তন হবে না, কিন্তু যখনই বিক্রিয়া শেষ হয়ে যাবে তখন দ্রবণের বর্ণ পিঙ্ক হয়ে যাবে। তো ধরলাম যে এই যে 20 মিলিলিটার ফেরাস সালফেট একে টাইট্রেশন করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগলো আমার কত? পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগলো ধরলাম ওয়াই মিলিলিটার। পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগলো ওয়াই মিলিলিটার। ওয়াই মিলিলিটার বলতে 0 থেকে এই পর্যন্ত আসলে ধরলাম এটা হচ্ছে কত? ওয়াই মিলিলিটার। হ্যাঁ, অর্থাৎ এটা 24 মিলিলিটার হতে পারে, তো আমি এটা ধরে নিলাম ওয়াই মিলিলিটার। কেমন? তো যাই হোক, ফেরাস সালফেট দ্রবণকে টাইট্রেশন করতে আমাদের পটাশিয়াম পারম্যাঙ্গানেটের লাগলো কত? ওয়াই মিলিলিটার, এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা হচ্ছে কত? এক্স মোলার। অর্থাৎ 0 থেকে শুরু করেছিলাম, 0 থেকে এসে কততে আসছে? ওয়াই, এই পর্যন্ত চলে আসছে, এই পর্যন্ত। তো কতটুকু এইটা আয়তন ধরলাম আমরা? ওয়াই মিলিলিটার। তাহলে এক্ষেত্রে কী বিক্রিয়া সংঘটিত হবে আমরা একটু দেখে নিই। তো ধরি আয়রনের দ্রবণকে টাইট্রেট করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ওয়াই মিলিলিটার প্রয়োজন হলো, ঘনমাত্রা কত? এক্স মোলার। ফলে নিম্নরূপ বিক্রিয়া সংঘটিত হবে। যে টাইট্রেশন প্রক্রিয়া, এই বিক্রিয়াটা সংঘটিত হবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফেরাস সালফেটকে টাইট্রেশন করবে এবং এই বিক্রিয়াটা সংঘটিত হবে। তো এই বিক্রিয়া থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এই বিক্রিয়া থেকে দেখতে পাচ্ছি যে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট 10 মোল ফেরাস সালফেটকে প্রশমিত করতেছে। আমরা কি দেখতেছি? যে 2 মোল KMnO₄ ইকুইভ্যালেন্ট 10 মোল FeSO4। কেমন? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? যে 1 মোল KMnO₄ ইকুইভ্যালেন্ট 5 মোল ফেরাস সালফেট, এটা আমরা লিখতে পারি। কেমন? তো এখন একটা জিনিসে আমরা চলে যাই যে এর 1 মোল এর 5 মোলকে প্রশমিত করে। কেমন? তো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে 1000 মিলিলিটার 1 মোলার KMnO₄ ইকুইভ্যালেন্ট 1000 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এটা কি হবে তাহলে? যেহেতু এর 1 মোল সমান এর 5 মোল, তাহলে এর 1000 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে কি? মানে 1 মোলার মানে কি? 1 মোলার মানে 1000 মিলিলিটারে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে কত মোল? 1 মোল। তাহলে
1 মোলার অর্থ হচ্ছে যে 1000 মিলিলিটার দ্রবণে পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে 1 মোল, আর এর 1 মোল যেহেতু এর 5 মোল, তাহলে আমরা কি লিখতে পারবো 1000 মিলিলিটার 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট সমান 5 মোল FeSO4। কেমন? তো আমরা তো আসলে ফেরাস সালফেটের পরিমাণ নির্ণয় করতে হচ্ছে না, আমরা নির্ণয় করতেছি কি আয়রনের পরিমাণ। তাহলে সেক্ষেত্রে আমরা এটা কী লিখবো যে 5 মোল Fe2+। হ্যাঁ, তো এখন আমরা যেহেতু ভর নির্ণয় করবো, আমরা এখানে লিখবো কত 5 গুণন 55.85 গ্রাম Fe2+। কেমন? তাহলে আমরা কীতে পেলাম 1000 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট সমতুল্য, ইকুইভ্যালেন্ট মিনস সমতুল্য, সমান কত 5 গুণন 55.85 গ্রাম আয়রন 2+। কেন? আয়রনের পারমাণবিক ভর হচ্ছে 55.85 গ্রাম। কেমন? তাহলে 1000 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট যদি 5 গুণন 55.85 গ্রাম আয়রন হয়, তাহলে আমরা এখানে কি ঐকিক নিয়মে কী করতে পারি? অতএব 1 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট সমান আমরা কী লিখতে পারবো? লিখতে পারবো 5 গুণন 55.85 ভাগ 1000, এটা লিখতে পারবো এত গ্রাম আয়রন 2+। এখন এখানে আমার পটাশিয়াম পারম্যাঙ্গানেট লেগেছে কতটুকু? পটাশিয়াম পারম্যাঙ্গানেট লেগেছে আমার কত Y মিলিলিটার, এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা কত X মোলার। তাহলে আমরা কী লিখবো? অতএব Y মিলিলিটার কত X মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট সমান কত হবে? 5 গুণন 55.85 গুণন Y গুণন X ভাগ কত 1000, ভাগ হচ্ছে 1000, এত গ্রাম আয়রন 2+। হ্যাঁ, তো এই যে সমীকরণটা আমরা পেলাম, এই সমীকরণটা ব্যবহার করে আমরা আয়রনের পরিমাণ নির্ণয় করতে পারব। কেমন? অর্থাৎ আমাদের একটা নির্দিষ্ট পরিমাণ আয়রনের দ্রবণকে টাইটেট করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কতটুকু লাগবে আয়তন এটা দেওয়া থাকবে, পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা কত দেওয়া থাকবে। আমরা এই মানগুলো বসিয়ে আমরা আসলে দ্রবণে আয়রনের পরিমাণ নির্ণয় করতে পারবো। কেমন? এটাই হচ্ছে আসলে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাহায্যে আয়রনের পরিমাণ নির্ণয়ের মূলনীতি। তা আমরা একটু অঙ্কর সাহায্যে ক্লিয়ার হওয়ার চেষ্টা করি। তো শিক্ষার্থীবৃন্দ, আমরা একটা গাণিতিক সমস্যা সমাধান করে বিষয়টি ভালো করে বোঝার চেষ্টা করি। গাণিতিক সমস্যাটা হচ্ছে যে এরকম, যে 5 গ্রাম অবশিষ্ট লোহাকে সালফিউরিক অ্যাসিডে দ্রবীভূত করে 100 মিলিলিটার করা হলো। উক্ত দ্রবণকে টাইটেট করতে 25 মিলিলিটার 0.1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগলে অবশিষ্ট লোহার পরিমাণ কত হবে? তো সেক্ষেত্রে আমাদের কি করা হয়েছে? 5 গ্রাম লোহা নেওয়া হয়েছে। হ্যাঁ, তো 5 গ্রাম লোহাকে কী করা হয়েছে? লোহা এখানে ভেজাল ছিল, অর্থাৎ লোহাতে অনেক কিছু ভেজাল থাকতে পারে, আমরা লোহায় কার্বন মেশাই বা অন্যান্য অনেক কিছু মেশাই। তো আমরা লোহার মধ্যে লোহা কতটুকু আছে অবশিষ্ট লোহা সেটা বের করব। তো সেক্ষেত্রে লোহা সালফিউরিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে কী তৈরি করবে? বিক্রিয়া করে তৈরি করবে ফেরাস সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস। হাইড্রোজেন গ্যাস আকারে উড়ে চলে যাবে, তাই থাকলো কি ফেরাস সালফেট, এবং ওখানে থাকলো কি সালফিউরিক অ্যাসিড। তাহলে আমরা ওই যে দ্রবণটা তৈরি হলো, আমরা লোহাকে সালফিউরিক অ্যাসিডে যে দ্রবীভূত করলাম, তৈরি হলো ফেরাস সালফেট দ্রবণ, এবং হাইড্রোক্লোরিক সালফিউরিক অ্যাসিড থাকলোই। তো আমরা কনিক্যাল ফ্লাস্ক থেকে নিলাম ফেরাস সালফেট এবং সালফিউরিক অ্যাসিড তখন মিশ্রিত অবস্থায় থাকলো। এখন এই যে দ্রবণটা, এটা আয়তন কত 100 মিলিলিটার। হ্যাঁ, এই 100 মিলিলিটার দ্রবণকে টাইটেট করতে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা লাগলো, সে পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগলো কত 25 মিলিলিটার। তাহলে পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগবে কত 25 মিলিলিটার। তাহলে কিন্তু এই পর্যন্ত আসবে, দাগটা এই পর্যন্ত আসবে। তো এখানে তো KMnO₄ ছিল, তো 25 মিলিলিটার লাগলো। হ্যাঁ, Y মিলিলিটার নয়, এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট লাগলো কত 25 মিলিলিটার, এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের ঘনমাত্রা দেওয়া আছে কত 0.1 মোলার। কেমন? তো যখন টাইট্রেশন হবে, টাইট্রেশন করতে আমাদের কি একটা বিক্রিয়া সংঘটিত হবে। বিক্রিয়াটা কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট ফেরাস সালফেট, এই বিক্রিয়াটা সংঘটিত হবে, এটা আমরা আগে থেকে জানি। তো এই আমরা বিক্রিয়া থেকে দেখছি যে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট সমান 10 মোল ফেরাস সালফেট, আমরা আগে থেকে জানি। আর 2কে উঠাই দেওয়ার জন্য আমাদের এখানে কত 5 হলো, 5 মোল ফেরাস সালফেট। হ্যাঁ, তো এখন আমরা এর 1 মোল সমান এর কত 5 মোল। তাহলে আমরা কী লিখবো? 1000 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট মানে কি? 1 মোল পার লিটার, অর্থাৎ 1 লিটার বা 1000 মিলিলিটার পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে কত 1 মোল। আর তাহলে 1000 মিলিলিটার পটাশিয়াম পারম্যাঙ্গানেট আছে কত 1 মোল, আর 1 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট সমান কত 5 মোল ফেরাস সালফেট। আমরা এখান থেকে পেলাম 5 মোল ফেরাস সালফেট। এখন আমরা তো ফেরাস সালফেটের পরিমাণ নির্ণয় করছি না, আমরা নির্ণয় করছি আয়রনের পরিমাণ। এই কারণে সালফেট বাদ দিয়ে শুধু লিখলাম আমরা আয়রন। আবার আয়রনের পারমাণবিক ভর কত 55.85, তাহলে কি 5 গুণন 55.85। আমরা এখানে কী লিখলাম? সমতুল্য লিখছি। হ্যাঁ, সমতুল্য, হ্যাঁ প্রায়।
তো আমরা এখন কী করবো, 1 মিলিলিটার 1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট সমান কত হবে, 5 গ্রহণ 55.85/1000। অতএব ওখানে আমার কতটুকু লেগেছিল, ওখানে লেগেছিল 25 মিলিলিটার, ঘনমাত্রা কত ছিল 0.1 মোলার। তাহলে অতএব আমরা এখানে কী করব যে 25 মিলিলিটার 0.1 মোলার পটাশিয়াম পারম্যাঙ্গানেট সমান কী হবে, আমরা আগের সমীকরণ এখানে কি ওয়াই এবং এক্সের জায়গায় কী বসাবো, 25 আর এখানে কত 0.1 যদি বসাই দেই, তাহলে আমাদের আয়রনের আমরা যদি এটা ক্যালকুলেটরে হিসেব করি, তাহলে আমাদের মানটা আসবে 0.7 গ্রাম Fe2+। তাহলে আমরা কি দেখলাম, আমরা 5 গ্রাম লোহা নিলাম, 5 গ্রাম লোহা, কিন্তু ওখানে ভেজালই ছিল সব, লোহা আসলে পেলাম কত 0.7 গ্রাম। তাহলে ভেজাল কত, ভেজাল তো সব পুরোটাই তো ভেজাল মনে হচ্ছে। তাহলে ভেজাল কতটুকু, ভেজাল সমান 5 - 0.7 সমান 4.3 গ্রাম। তাহলে আমরা যে 5 গ্রাম অবিশুদ্ধ লোহা নিয়েছিলাম, ওখানে আসলে বিশুদ্ধ লোহা ছিল কত 0.7 গ্রাম এবং ভেজাল ছিল কত 4.3 গ্রাম। তো এভাবেই আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাহায্যে আয়রনের পরিমাণ নির্ণয় করতে পারি। এখন এইভাবেই আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের সাহায্যে কিভাবে আয়রনের পরিমাণ নির্ণয় করব, এটা যদি পরীক্ষায় আসে, জাস্ট পটাশিয়াম পারম্যাঙ্গানেটের জায়গায় আমরা ডাইক্রোমেট বসাবো, কেমন। আর বিক্রিয়াটা হবে কত, এখানে যেমন 210, ওখানে কত হবে 16, কেমন। তাছাড়া পুরো প্রক্রিয়াটা একই। আমরা ওক্ষেত্রে বলবো যে এখানে ফেরাস সালফেট দ্রবণ নিব আর এখানে রাখবো কি পটাশিয়াম ডাইক্রোমেট, সব কিছুই একই থাকবে, জাস্ট ওদের মোল সংখ্যা চেঞ্জ হবে, এখানে 210, ওখানে হবে 16। তাছাড়া পুরো প্রসেস হচ্ছে একই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভিডিও দেখলা, তো ভিডিও দেখার পাশাপাশি বই দেখতে হবে, বই দেখলে তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবা, আরও গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করো। আগামী ভিডিওতে আমরা বাকিটা ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এই কামনায়। আসসালামু আলাইকুম।